ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই এই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ট্যাক্সেশনের সাজেশন দেবো, সেটা পার্ট 2টা হবে। তো আগের ভিডিওতে আমাদের অ্যাকাউন্টেন্সি, ট্যাক্স, বিএসটিডি এইগুলো কস্টের সমস্ত কিছু পার্ট 1 এসে গেছিলো এবং অ্যাকাউন্টেন্সিরও পার্ট 2 এবং বিএসটিরও পার্ট 2 এসে গেছে। তো আজকে ট্যাক্সের পার্ট 2 আসবে। আমাদের ফার্স্ট পার্টে যেটা ট্যাক্সের সাজেশন ছিল সেখানে 1.1 থেকে 1.3 মানে ইউনিট 1টা দেওয়া হয়ে গেছিলো 10 মার্কসের, যেটা তোমাদের অ্যালটমেন্ট করা আছে। আর এর পরের মানে এই পার্টের মধ্যে আমরা আলোচনা করবো বলেছিলাম যেটা তোমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই চ্যাপ্টারটা থেকে সেটা সাজেশন করে দেবো। ঠিক আছে, তো এই সাজেশনটা করার আগে আমি তোমাদের একটা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের অঙ্ক হালকা করে বুঝিয়ে দেবো এবং নিয়মটাকেও আরেকবার ঝালাই করে দেবো। তাহলে তোমাদের ওই এমসিকিউ যেগুলো দেবো সেগুলোর সাথে রিলেট করতে সুবিধা হবে এবং তোমাদের সকলের মনে চলে আসবে। এবং যাদের মনে হচ্ছে তারা এই নিয়মগুলো ইত্যাদি সবকিছু জানো খুব ভালো আছে, তো ডাইরেক্ট সাজেশনে যেতে চাও তাদের টাইম স্ট্যাম্প দেওয়া আছে, টাইম স্ট্যাম্পসে ক্লিক করে ডাইরেক্ট সাজেশনে পৌঁছে যেতে পারো। ঠিক আছে, আর যারা জানতে চাও তারা এখান থেকে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমাদের সকলেরই ভালো হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক, সকলে ভিডিওটা শেষ অবধি দেখবে। তো দেখো, কোনো ব্যক্তিকে ট্যাক্স দিতে হলে প্রথম কথা সেটা তার কিসের ওপর হয়ে থাকে, সিটিজেনশিপের ওপর হয়ে থাকে না, সেটা হয়ে থাকে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওপর। মানে সেই ব্যক্তিটা কোন দেশের নাগরিক সেটা ইম্পর্টেন্ট না, সে কোন দেশে কতদিন রইল থেকে সেইভাবে কি কার্যকলাপ করলো সেই অনুযায়ী তার ট্যাক্স লাইবিলিটি হয়ে থাকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ওইটাকে নিয়ে ডিল করছে। এবার ঘটনা হলো যে সেই রেসিডেন্সিয়াল স্ট্যাটাস মানে কতদিন থাকলে কি পরিমাণ ট্যাক্স হবে এবং কিভাবে কি থাকতে হবে সেটার জন্য কিছু নিয়ম আছে। এটা তো একটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুযায়ী নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা এখানে প্রথমে আলোচনা করে নেবো, তারপর আমরা একটা বেসিক অঙ্ক দেখে তারপর সাজেশনে যাবো। ততক্ষণ তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আর যারা ইংলিশ মিডিয়ামের আছো তারা হলো এই ভিডিওটাকে দেখতে পারো। ঠিক আছে, বাংলাতে লেখা হলো কথাটা, কিন্তু আলটিমেটলি তোমাদের নিয়মটা মানে লজিক্যালি বুঝতে হবে। ঠিক আছে, এবং তোমাদের ইংলিশ ভার্সনে যারা আছে তাদের তো সাজেশন আমি এর পরে আমাদের বাংলা মিডিয়ামের সবকটা হয়ে গেলে এবার কস্টেটা হয়ে যাওয়ার পরেই সবকটা হয়ে যাবে, আমরা আনবো। ঠিক আছে, তো দেখো কি আছে, প্রথম যে আছে সেটাকে বলা আছে মৌলিক শর্ত বা বেসিক কন্ডিশন, যেটা সেকশন 6 আছে। ঠিক আছে, আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস দুটো হয়, প্রথমে একটা হয় রেসিডেন্ট, একটা হয় নন রেসিডেন্ট। ঠিক আছে, রেসিডেন্ট হয়ে গেলে তারপরে আরেকটা হয়ে থাকে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, তারপরে থাকে রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। ঠিক আছে, সবার প্রথমে আমাদের বেসিক কন্ডিশনটা ফুলফিল করতে হয়। ঠিক আছে, কি আছে দেখে নেওয়া যাক। দেখো, ফার্স্ট কন্ডিশনটা আছে আমাদের কি, রেসিডেন্ট হতে গেলে পূর্ববর্তী বছর যেটাকে বলা হয় প্রিভিয়াস ইয়ারে 182 দিন বা তার বেশি দিন ভারতবর্ষে থাকতে হবে। এটা আমাদের ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স অ্যাক্ট। ঠিক আছে, 182 দিন বা তার বেশি দিন ভারতবর্ষে থাকতে হবে, অথবা মানে এইটা হতে হবে বা এইটা শর্ত 2 কি বলেছে, পূর্ববর্তী বছরে 60 দিন বা তার বেশি দিন ভারতে থাকতে হবে, প্রিভিয়াস ইয়ারে 60 দিন বা তার বেশি দিন ভারতে থাকতে হবে, এবং ওই পূর্ববর্তী বছরে ঠিক আগের 4টে বছরে সর্বসাকুল্যে 365 দিন বা তার বেশি দিন ভারতবর্ষে অবস্থান করতে হবে। ধরো এটা পূর্ববর্তী বছর আছে 2021 থেকে 2022। ঠিক আছে, এই পূর্ববর্তী বছরে তোমাকে 60 দিন থাকতে হবে। ঠিক আছে, বা 60 দিনের বেশি, এবং তার আগের কয়েকটা পূর্ববর্তী বছর যেরকম 2020-21, 2019-20, ঠিক আছে, 2018-19 এবং 2017-18, এই পূর্ববর্তী বছরে মোট একদম সবকটা, এই বছর ধরো কিছুদিন থাকলে এই বছরে কিছুদিন থাকলে এই বছর কিছুদিন, এই বছর কিছুদিন, সব মিলিয়ে 365 দিন বা আর বেশি ভারতবর্ষে থাকতে হবে। এই দুটো পূরণ হলে তোমরা সেকেন্ড শর্তটা পূরণ হবে। ব্যাপারটা বোঝানো গেল? ঠিক আছে, আবাসিক হতে গেলে এই ফার্স্ট শর্তটা এবং সেকেন্ড শর্তটা যে কোনো একটা যদি তোমার ঠিক হয়ে যায় তাহলে তুমি আবাসিক হিসাবে গণ্য হবে বা রেসিডেন্ট হিসাবে গণ্য হবে। তাহলে বোঝানো গেল, রেসিডেন্ট হতে গেলে প্রথম কথা ফার্স্ট শর্তটা পূরণ হতে হবে, তাহলে তুমি রেসিডেন্ট হয়ে যাবে। এবার যদি ফার্স্ট শর্তটা পূরণ না হলো সেকেন্ড শর্তটা দেখতে হবে। সেকেন্ড শর্তের মধ্যে দুটো শর্ত আছে, একটা কি ওই পূর্ববর্তী বছরের মধ্যে 60 দিন বা তার বেশি ভারতে থাকতে হবে, এবং ওই পূর্ববর্তী বছরের আগে 4টে মিলে 365 দিন বা তার বেশি দিন থাকতে হবে। ঠিক আছে, শর্ত দুইটা দুটো পার্টে আছে, মানে টোটালে এটা একটা শর্ত, যেটা আমাদের শর্ত 2 বলা আছে। এইটা বা এটা যে কোনো ফুলফিল হলে তুমি আবাসিক হিসাবে গণ্য হবে, সেটা আমাদের সেকশন 6 আছে, যেটাকে আমাদের বেসিক কন্ডিশন বলা থাকে। ঠিক আছে, এবং এর মধ্যে কোনো দুটি একটাও যদি পূরণ না করা হয় সে তাহলে অনাবাসিক বা নন রেসিডেন্ট। বোঝানো গেল? সিম্পল আছে। এবার এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে এই বেসিক কন্ডিশনের মধ্যে। কি আছে? 1 নম্বর, যদি কোনো ভারতীয় নাগরিক কর্ম উপলক্ষে বা ভারতীয় জাহাজের কর্মচারী হিসাবে কোনো পূর্ববর্তী বছরে ভারতের বাইরে যান, তবে সেই বছরে সেই ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য 6(1)(c) এর ধারায় উল্লেখিত 60 দিনের সময়সীমা বাড়িয়ে 182 দিন করে দেওয়া হবে। ঠিক আছে, এবং ভারতের বাইরে বসবাস করে এমন কোনো ভারতীয় নাগরিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন। এবার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কাদের বলা হচ্ছে, যিনি যিনি মানে যে ব্যক্তি, উনি তার পিতা বা মাতা বা তার মানে গ্র্যান্ড প্যারেন্টস, ঠিক আছে, মানে দাদু দিদা, এরা যদি ভারতবর্ষের মধ্যে জন্মগ্রহণ করে তখনই তাদের কি বলা হবে, ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। ঠিক আছে, এটা তোমাদের এমসিকিউতেও আসতে পারে, সেটাও বলে দিলাম। যদি কোনো পূর্ববর্তী বছরে ছুটি বা দীর্ঘ অবকাশে ভ্যাকেশনের জন্য ভারতে আসেন, সেই বছর তার আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য এত ধারায় উল্লেখিত সময়সীমায় বৃদ্ধি করে 182 দিন করে দেওয়া হবে। ঠিক আছে, এবং পূর্ববর্তী বছরে তিনি ভারতের সর্বসাকুল্যে 120 দিন বা তার বেশি দিন অবস্থান করবেন, এবং ওই পূর্ববর্তী বছর ঠিক আগে 4টি পূর্ববর্তী বছরে সর্বসাকুল্যে 365 দিন বা তার বেশি দিন অবস্থান করবেন, এবং ওই ব্যক্তির বছরের আয় হতে হবে 15 লক্ষ টাকার
বৈদেশিক উৎস ছাড়া। ঠিক আছে, এইটা আছে শর্ত, মানে শর্ত 1টা বলেছে যে যদি কোনো ব্যক্তি ভারতীয় জাহাজ বা কর্মচারী এই সমস্ত ক্ষেত্রে থাকে, আর 60 দিনের সময়সীমা বাড়িয়ে দিয়ে সেটাকে 182 দিন করে দেওয়া হবে, এই যে 6 এর 1 এর সি এর ধারা অনুযায়ী। এবং যারা ছুটিতে বেড়াতে আসবে তাদেরটাও 182 দিন করে দেওয়া হবে। ঠিক আছে, 6 এর 1 এর সি এর দ্বারা। এবং 120 দিন বা তার বেশি দিন ভারতবর্ষে অবস্থান করতে হবে, এবং টোটাল এই যে যেটা 365 দিনের ব্যাপারটা আছে ওইটাও থাকতে হবে, এবং 15 লক্ষ টাকা তোমাদের আয় থাকতে হবে। যখন তোমরা অঙ্ক করবে ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এরপর কি বলেছে অ্যাডিশনাল কন্ডিশনের মধ্যে, কি বলেছে অ্যাডিশনাল কন্ডিশনে বলেছে যেটা আমাদের আছে রেসিডেন্ট বা অর্ডিনারিলি রেসিডেন্ট যেটার কথা বলেছে, ওইটাতে বলেছে যে পূর্ববর্তী বছরের ঠিক আগের 10টি পূর্ববর্তী বছরের মধ্যে অন্তত 2টি পূর্ববর্তী বছর ওই ব্যক্তিকে ভারতবর্ষের আবাসিক হতে হবে। তার মানে কি এই কন্ডিশনটা হওয়ার পর এটাতে আসছে। এটার মধ্যে এইটাও মানে ফার্স্ট অ্যাডিশনাল কন্ডিশনের মধ্যে এই প্রথম কন্ডিশনটা এন্ড সেকেন্ড কন্ডিশন দুটো হতে হবে, অর না কিন্তু এইটা অথবা দুয়েরটা না, কিন্তু দুটোই একসাথে হতে হবে। বোঝানো গেল? তাহলে গিয়ে সে কি হবে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট হবে। ঠিক আছে, মানে 10টা পূর্ববর্তী বছরের মধ্যে, ধরো 10টা পূর্ববর্তী বছর এরকম 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 10টা আছে, তার মধ্যে দুটোর মধ্যে ভারতবর্ষের আবাসিক হিসাবে গণ্য হতে হবে, মানে দুটোতে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থাকতে হবে। এবং পূর্ববর্তী বছরের ঠিক আগের 7টা পূর্ববর্তী বছর, 7টা পূর্ববর্তী, টোটাল তো 10টার হিসাব হয়ে গেল, 10টার মধ্যে দুটোতে আমাদের আবাসিক হতে হবে, এবং 7টা পূর্ববর্তী বছরের মধ্যে প্রতি বছরে 730 দিন বা তার বেশি দিন কি করতে হবে ভারতবর্ষে থাকতে হবে। ঠিক আছে, তার মানে কি হতে হবে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট হতে গেলে সর্বপ্রথম তো আমাদের বেসিক কন্ডিশনটাকে ফুলফিল করতে হবে। ঠিক আছে, তারপর কি করতে হবে 10টা পূর্ববর্তী বছর দুটোতে হলো রেসিডেন্ট প্রমাণিত হতে হবে, এবং এর সাথে সাথে 730 দিন 7টা পূর্ববর্তী বছরের মধ্যে ভারতবর্ষে থাকতে হবে, তাহলেই সে কি হবে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট। এবার নন রেসিডেন্টকে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি ফিল না করে সেটা তো নন রেসিডেন্ট হয়ে যাবে। এবং রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট কখন হবে? যখন কোনো ব্যক্তি 6-এর 1 ধারায় উল্লেখিত শর্তগুলির মধ্যে একটি পালন করার পর, মানে বেসিক কন্ডিশন পালন করার পর 6-এর এ ধারা মানে অ্যাডিশনাল কন্ডিশনের দুটি শর্ত পালন না করলে তাহলে তাকে আবাসিক কিন্তু সাধারণ আবাসিক না হিসেবে গণ্য করা হবে। মানে এই কন্ডিশনটা সবার প্রথমে পূর্ণ করতেই হবে আবাসিক হিসেবে গণ্য করার হলে, তারপরে এসে সে অর্ডিনারি বা নন অর্ডিনারিলি এটা জানার জন্য এই দুটো পূর্ণ করতে হয়, তাহলে সে অর্ডিনারিলি হবে। এবং এই দুটো যদি পূর্ণ না করে, কারণ এইটা হবে এইটা হবে, মানে এটা টোটাল একটাই শর্ত হয়ে যাচ্ছে, এটাকে পূর্ণ করতে যদি না পারে তাহলে সে নট অর্ডিনারিলি রেসিডেন্ট হবে। ঠিক আছে, আমি আরেকবার একটু সামারাইজ করে দিই। সবার প্রথমে রেসিডেন্ট হতে গেলে সর্বপ্রথম বেসিক এই শর্তটা পূরণ করতে হবে, এটার মধ্যে যে কোনো একটা 182 দিন বা তার বেশি দিন ভারতে থাকতে হবে, বা ওই প্রিভিয়াস ইয়ারে 60 দিন ভারতবর্ষে থাকতে হবে, এবং 4টে প্রিভিয়াস ইয়ারের মানে ওই পূর্ববর্তী বছর যেটা আমরা গণ্য করি তার আগে 4টের মধ্যে 365 দিন বা তার বেশি দিন থাকতে, এর মধ্যে যে কোনো একটা হলে সে রেসিডেন্ট হবে, নাহলে হবে না। এবার রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট হতে গেলে কি করতে হবে? এইটা তো ফিল করতেই হবে, প্রথমে রেসিডেন্ট তো হতেই হবে, তারপর কি 10টা পূর্ববর্তী বছরের মধ্যে 2টি পূর্ববর্তী বছরে ভারতবর্ষে রেসিডেন্ট হতে হবে, এবং 7টা এবং এবং মানে কি আরেকটা কন্ডিশন কি আছে এর সাথে সাথে এইটা হয়ে তারপর এইটা 7টা পূর্ববর্তী বছরে 730 দিন বা তার বেশি দিন ভারতবর্ষে থাকতে হবে। ঠিক আছে, যদি এইটা ফুলফিল না করতে পারে দুটোর মধ্যে তাহলে রেসিডেন্ট হবে না, যদি এইটা ফুলফিল করে এই দুটো ফুলফিল না করতে পারে তাহলে রেসিডেন্ট হবে কিন্তু নট অর্ডিনারিলি রেসিডেন্ট হবে। এটা কি কোনো ব্যক্তি যদি জাহাজ কর্মচারী হিসাবে নিযুক্ত থাকেন সে কিভাবে তার 60 দিনের এটা বাড়িয়ে দিয়ে কিভাবে 182 দিন ধরা হবে, তাকে কি করতে হবে 60 দিন বা তার বেশি দিন ভারতে থাকবে সেটাকে 182 দিন করে দেওয়া হবে। ঠিক আছে, তখন 182 দিন করে দেওয়া হবে, এবং যেটা ছুটি কাটাতে ইত্যাদির জন্য সেটাকেও 182 দিন করাতে হবে। অথবা তিনি যদি 120 দিন বা তার বেশি ভারতবর্ষে অবস্থান করেন তাহলে তাকে কি করতে হবে আগের পূর্ববর্তী বছর 365 দিন তার বেশি ভারতবর্ষে থাকতে হবে, এবং কি করতে হবে আমাদের 15 লক্ষ টাকার বেশি তার আয় হতে হবে বৈদেশিক উৎস ছাড়া আয়। ঠিক আছে, তো এইটাই হলো মোট ঘটনা আছে। এবার তোমাদের একটা বেসিক অঙ্ক নিই, সেই অঙ্কটা তোমরা দেখলে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা সায়েন্সের দিকে যাচ্ছি। এখানে কি বলেছে মিস্টার আর দত্তা ওয়েন্ট টু ইউএসএ ফ্রম ইন্ডিয়া ফর হায়ার এডুকেশন অন 1 ডিসেম্বর 2019। ঠিক আছে, ইন উইন্টার ভেকেশন হি কেম টুয়াইস টু ইন্ডিয়া। ফার্স্ট টাইম হি কেম অন 1 জানুয়ারি 2022 and stayed for 20 days, and second time he came on 15th December 2022 and stayed for 25 days. After completing the education he came back to India forever on 30 ডিসেম্বর 2023। তাহলে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বার করতে বলছে কি অ্যাসেসমেন্ট ইয়ার 2024 তাহলে প্রিভিয়াস ইয়ারটা তাহলে কি হচ্ছে তাহলে 2023-24। ঠিক আছে, এইটা বার করতে বলেছে। এবারও কোন কোন টাইমে ভারতবর্ষে এসেছে এবং কোন কোন প্রিভিয়াস ইয়ারে ভারতবর্ষে মানে থেকেছে সেই প্রিভিয়াস ইয়ার্স গুলো আমরা আগে বার করে নিই। ঠিক আছে, তা দেখতে পাচ্ছ 23-24 তো আমাদের নর্মাল প্রিভিয়াস ইয়ার হচ্ছে, সেটাকে গণ্য করতে হবে। তার আগে দেখো 2019-এ একবার এসেছিল, এরকম করে দেখতে গেলে 22-23, 21-22, 20-21 এবং 19-20 এইগুলো সবকটা প্রিভিয়াস ইয়ার হয়ে গেছে। এবার দেখো 2019-20-তে ঠিক আছে সে কবে ছাড়ছে 1 ডিসেম্বর 2019, তাহলে এপ্রিলে ছিল আমাদের কি শুরু হয় 1 এপ্রিল থেকে প্রিভিয়াস ইয়ার স্টার্ট হয়, তো 1 এপ্রিল থেকে 31 মে এইভাবে হয়, তো 2023 1 এপ্রিল থেকে 2024-এ 35 এরকম ভাবে তো প্রিভিয়াস ইয়ার হয়ে থাকে, তাই 19-20টাও সেরকম হবে। তাই এপ্রিল 30 থেকে আমরা গোনা স্টার্ট করবো, মানে এপ্রিল 30 থেকে ইন দ্য সেন্স আমি বলছি পুরো 30টা দিন এপ্রিলে কাটলো, এপ্রিল 1 থেকে আমরা গোনা স্টার্ট করলাম, 31টা দিন মেতে, তাই এরকম করে গুনবে হাতের মধ্যে সেরকম করে গাঁটগুলো আমাদের যেগুলো থাকে সেগুলো গুনে গুনে আমরা দেখতে পারি যে 30 দিন হচ্ছে নাকি 31 দিন, সকলে তোমরা জানো। ঠিক আছে, যে যেটা উঁচু হবে সেটা 31 এবং যেটা নিচু হবে সেটা 30। ঠিক আছে, লিপ ইয়ার হলে সেটা 29 হয়ে যাবে। ঠিক আছে, এরকম করে করে প্রত্যেক কটা গোনা হলো, গুনে গুনে এরকম জায়গাতে এসে ডিসেম্বর 1-এ এসে ছেড়ে দিচ্ছে, তাহলে এই
এই 2019-20 জন্য কত হলো 245 দিন হয়ে গেল। তারপর 2020-21 তো একবারও আসেনি। তারপর দেখো বলেছে না 1 জানুয়ারি 2022 এসেছিল, ঠিক আছে? 1 জানুয়ারি 2022 এসেছিল এবং 20 দিনের জন্য ছিল। তাহলে পুরো 1 তারিখে এসেছে, 20 দিনের জন্য ছিল। তাহলে 2021-22 প্রিভিয়াস ইয়ারে 20 দিনের জন্য ছিল। তারপর 22 এসে 15 ডিসেম্বর এসেছিল এবং 25 দিনের জন্য ছিল, ঠিক আছে? ঠিক আছে? এবং সেটা সেকেন্ড বার এসেছিল। তাহলে এই 22-23 এর জন্য 17 ডিসেম্বর ছিল, একটা হলো 8 জানুয়ারি ছিল। এটা হলো 25 দিন হয়ে গেল। ঠিক আছে? তারপর 23-24 কত? 30 ডিসেম্বরে একদম এসে গেছে। তারপর এখান থেকে ডিসেম্বর 2, 31 ফেব্রুয়ারি, মার্চ এরকম টোটাল করে হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা টোটাল আমাদের যত দিন আমাদের ছিল সেই হিসাবটা পুরোটা হয়ে গেল। এবার করার পর আমরা পুরো যোগ করে নিলাম যে কত হলো 290 দিন হয়ে গেল। এবার এখান থেকে ডিসিশন দিতে হবে যে তিনি আবাসিক কিনা, মানে রেসিডেন্ট বা অর্ডিনারিলি রেসিডেন্ট নাকি কি। ঠিক আছে? এইটা আমাদেরকে এখান থেকে দেখে বলতে হবে। তাহলে এবার দেখি এটা বেসিক কন্ডিশন পূরণ করছে নাকি। তার বেসিক কন্ডিশনে কি বলেছিল? বলেছিল পূর্ববর্তী বছরে 182 দিন বা তার বেশি দিন ভারতে আছে কিনা। সে দেখো পূর্ববর্তী বছরে 93 দিন আছে, সে থাকছে না ভারতে। পরের কন্ডিশনটা দেখি, পূর্ববর্তী বছর 60 দিন বা তার বেশি দিন ভারতে আছেন। হ্যাঁ, ডেফিনেটলি 60 দিন বা তার বেশি দিন ভারতে আছে। এবং ওই পূর্ববর্তী বছর ঠিক আগের 4টে পূর্ববর্তী বছর মানে 22, 23, 21, 22, 20 এই টোটাল 365 দিন বা তার বেশি হচ্ছে কিনা। সে কিন্তু 365 দিন বা তার বেশি হচ্ছে না। দেখতেই পাচ্ছ এই 25, 20 এটা তো নীল 200 হচ্ছে, 300 হচ্ছেই না। টোটালটা তো 290 আসছে। তাহলে এটা কি থোড়ি 365 দিন তার বেশি দিন হচ্ছে না। ঠিক আছে? তাহলে সেকেন্ড কন্ডিশনটা ফিল করছে না। তার জন্য তিনি কি হলো রেসিডেন্টই না। কেন? সে তো বেসিক কন্ডিশনই ফুলফিল করছে না। তার জন্য এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য সে রেসিডেন্ট না। ঠিক আছে? তাহলে এইভাবে কি করতে হবে, তোমাদের অঙ্কগুলোকে করতে হবে। এবার এইটা তোমাদের গেল বেসিক পার্টটা, কি করে তোমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হলো হিসাব করবে। তোমরা এখান থেকে এই অঙ্কটার হলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং আগে একটু ভিডিওটাকে একটু ব্যাক করে পেছনের দিকে গিয়ে ভিডিওটা তোমরা এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের যে নিয়মটা বলি সেটা স্ক্রিনশট নিয়ে বিভিন্ন অঙ্কতে ট্রাই করতে পারো। এবার আমরা কি আমাদের সাজেশনের পার্টটাতে চলে যাচ্ছি, কারণ সাজেশনের পার্টটাই আমাদের সেকেন্ড চ্যাপ্টার দিয়ে ছিল বলে তাই তোমাদের হালকা একটু করে বুঝিয়ে দিয়ে আমরা সাজেশনে গেলাম। ওকে, তাহলে চলো সাজেশনস গুলো দেখে নেওয়া যাক। তো দেখো এবার আমরা এমসিকিউ পার্টের মধ্যে এসে গেছি। ফার্স্ট এমসিকিউটা কি বলেছে? কোনো ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যদি ভারতে বেড়াতে আসেন তাহলে তিনি অনাবাসিক হবেন যদি তিনি পূর্ববর্তী বছরে ভারতে থাকেন 120 দিনের কম। এটা আমরা আলোচনা করে নিলাম। ভারতের বাইরে কোনো আয় উদ্ভূত বা অর্জিত হয়েছে এবং ভারতের বাইরেই তা প্রাপ্ত হয়েছে, সেই আয় করযোগ্য হবে আবাসিক এবং সাধারণত আবাসিকদের ক্ষেত্রে। কোনো আয় ভারতের বাইরে উদ্ভূত হয়েছে এবং ভারতে প্রাপ্ত হয়েছে, সে আয় কোন ধরনের আবাসিকদের হাতে করযোগ্য হবে? এটা সব ধরনের আবাসিকের হাতে করযোগ্য হবে। এই যে করযোগ্যতা মানে করের ওপর যে ইনসিডেন্স অফ ট্যাক্স, এই পার্টটা যেটা আছে এটা তোমরা এমসিকিউ থেকে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝে যাবে কোন কোন পার্টের ক্ষেত্রে আমাদের করযোগ্যতাটা আছে, বা তোমাদের বুকসেও তোমরা দেখতে পারো। কোনো স্বতন্ত্র ব্যক্তিকে ভারতের আবাসিক হতে হলে ভারতে ধারাবাহিকভাবে থাকার প্রয়োজনে সব মিলিয়ে থাকার দিন গণনা করতে হয়। ওকে, তারপর কি হচ্ছে? একজন ভারতীয় নাগরিক চাকরির উদ্দেশ্যে ভারত ছেড়ে 15 জুলাই, ঠিক আছে, 15 জুলাই 2023 গেছেন, ঠিক আছে, এবং ভারতে ফিরে এসেছেন কত? 10 ডিসেম্বর 2024। এবার বলছে তিনি পূর্ববর্তী বছর 2023-24 আবাসিক মর্যাদা কি হবে? তাহলে 2023 আর 24 বলে, তাহলে স্টার্ট হবে কত? এপ্রিল 1 থেকে এবং শেষ হবে কত? মার্চ 31। ঠিক আছে? এবার লক্ষ্য করো আমরা একটা পয়েন্ট পড়েছিলাম না ব্যতিক্রমে, প্রথম যে বেসিক কন্ডিশনটা আছে তার ব্যতিক্রমে বলছিলাম যে চাকরির উদ্দেশ্যে গেলে তখন আর 60 দিন ধরা হবে না, তখন কি করা হবে? 182 দিন ধরা হবে। তাহলে এক্ষেত্রে তো তার যদি দেখা হয়ে থাকে তিনি কত 15 জুলাই 2023 ছাড়ছেন, তার মানে কি যদি আমরা এপ্রিল থেকেও স্টার্ট করি 15 জুলাই অবধি গেলে তাহলে কি 182 ডেজ হচ্ছে না, তার জন্য তিনি কি হয়ে যাবে? অনাবাসিক হিসাবে গণ্য হবে। এটার অ্যান্সারটা হবে সি এরটা। ঠিক আছে? তারপর কি হচ্ছে? কোনো একক ব্যক্তিকে ভারতীয় বংশোদ্ভূত বলা হবে যদি তিনি নিজে অবিভক্ত ভারতবর্ষে জন্মগ্রহণ করে, তার পিতামাতা অবিভক্ত, তাহলে সবকটাই হবে। এটাই বলে দিয়েছিলাম নিজে যখন আমি বোঝাচ্ছিলাম পয়েন্টসটা, তখন আমি বলে দিয়েছিলাম বংশোদ্ভূত ব্যক্তি বলতে কাদের বোঝানো হয়। ঠিক আছে? একজন একক ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ণয় করতে হলে প্রত্যেক পূর্ববর্তী বছরের জন্যই নির্ধারণ করতে হয়। একজন বিদেশি নাগরিক ভারতের আবাসিক হতে পারেন তিনি যদি আয়কর আইনের 6-1 ধারার শর্তগুলো পূরণ করেন। একজন ব্যক্তির মোট আয়ের করযোগ্যতা নির্ধারিত হয় ব্যক্তির আবাসিক মর্যাদার উপর ভিত্তি করে। ভারতীয় কোম্পানি ভারতবর্ষের বাইরে লভ্যাংশ প্রদান হয়েছে, ওই লভ্যাংশ ভারতীয় কোম্পানির ক্ষেত্রে প্রাপকের হাতে করমুক্ত। বিদেশের কোনো ব্যবসা যেটি ভারত থেকে নিয়ন্ত্রিত হয় সেই ব্যবসার আয় কি ধরনের নির্ধারীর কাছে করযোগ্য? আবাসিক এবং সাধারণত আবাসিক, এবং আবাসিক কিন্তু সাধারণত আবাসিক নয়, উভয়ের ক্ষেত্রেই করযোগ্য। আবার বলছে ভারত থেকে নিয়ন্ত্রিত ব্যবসা থেকে অর্জিত মুনাফা যা ভারতের বাইরে উদ্ভূত এবং গৃহীত তা করমুক্ত হবে অনাবাসিকের ক্ষেত্রে। ঠিক আছে? এই পার্টগুলো তোমরা তো এমসিকিউর মধ্যে পাচ্ছ। আমি তো তোমাদের যেটা হলো রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ওই পার্টটা বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে করযোগ্যতা ইনসিডেন্স অফ ট্যাক্স, এইটা তোমরা তোমাদের বুক থেকে একবার রেফার করে নিও, তাহলে দেখবে আরো বুঝতে সুবিধা হবে। অবশ্য তোমরা অনেকেই এটা জানো তাই তোমরা এই সাজেশনটা দেখতে এসেছো, আর যারা না জানো তারা দেখে নিতে পারো। 2023-24 খ্রিস্টাব্দে মিস্টার জনসন, একজন আমেরিকান নাগরিক, প্রথমবার ভারতে আসেন। কর নির্ধারণ বছর 2024-25
19 খ্রিস্টাব্দে তিনি অনাবাসিক বললে গণ্য হবে যদি তিনি ভারতবর্ষে থাকেন কতদিন? 182, 181, 65 নাকি 60? এটা 60 দিন আমাদের দেখে এসেছিলাম। ঠিক আছে? মিস্টার সেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি 2022-23 পূর্ববর্তী বছরে ভারতে 70 দিনের জন্য বেড়াতে এসেছে। আগে 4টি পূর্ববর্তী বছরে তিনি মোট 365 দিন ছিলেন। পূর্ববর্তী বছরে 2022-23-এ মিস্টার সেনের আবাসিক মর্যাদা কি হবে? এটা হবে অনাবাসিক হবে। তোমরা একবার রেফার করে নেবে যেই পার্টটা আছে যেখানে নিয়মগুলো বলা আছে। আয়কর আইন 1961 কত ধারা অনুযায়ী কোনো নির্ধারিত কর প্রয়োগ নির্ভর করে তার আবাসিক মর্যাদার ওপর? ধারা 5, ঠিক আছে? ইনসিডেন্স অফ ট্যাক্স, ঠিক আছে? এটা 5 ধারায় আছে। কোনো ব্যক্তির আবাসিক মর্যাদা নির্ধারণ করতে হয় পূর্ববর্তী বছরে করযোগ্য আয় নির্ধারণ করার পূর্বে। নিচের কোনটি আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য? বিভিন্ন বছরে যে কোনো ব্যক্তির আবাসিক মর্যাদা বিভিন্ন হতে পারে। নিচের কোনটি আবাসিক মর্যাদার বৈশিষ্ট্য নয়? যিনি ভারতীয়র আবাসিক হবেন তিনি ভারতের নাগরিকও হবেন। নাগরিকত্ব এবং আবাসিক মর্যাদা দুটো আলাদা জিনিস। নাগরিক ও আবাসিকদের মধ্যে প্রধান পার্থক্য কি? নাগরিক দেশের সমস্ত প্রাথমিক অধিকারগুলি ভোগ করে। অপরদিকে ভারতীয় আয়কর আইন অনুযায়ী কর নিরূপণের জন্য আবাসিক মর্যাদা নিরূপণ করা হয়ে থাকে। আয়কর আইনের কত ধারায় বিবেচিত আবাসিকের উল্লেখ করা আছে? 6-1 এ ধারায়। নিচের কোন বক্তব্যটি সঠিক? বিবেচিত আবাসিক কখনো আবাসিক এবং সাধারণত আবাসিক হবেন না। ঠিক আছে? মিস্টার সুদীপ্ত দাস একজন ভারতীয় নাগরিক। ব্যবসার কাজে তিনি ইউএসএ থাকেন। পূর্ববর্তী বছরে তার ভারতের আয় 10 লক্ষ টাকা। পূর্ববর্তী বছরে তার আবাসিক মর্যাদা হবে অনাবাসিক। মিস্টার সুজিত সাহা একজন ভারতীয় নাগরিক। তিনি জাপানে থাকেন ব্যবসার কাজে। পূর্ববর্তী বছরে তিনি ভারতে বেড়াতে এসেছিলেন 51 দিনের জন্য। 4টি পূর্ববর্তী বছরে তিনি 265 দিন ছিলেন। তিনি ভারতের বাইরে কোনো কর প্রদান না করেন। পরবর্তী বছরে 15 লক্ষ টাকার বেশি বৈদেশিক উৎস ছাড়া। পূর্ববর্তী বছরে তার আবাসিক মর্যাদা বিবেচিত আবাসিক হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে? এইগুলো তোমরা একবার আবাসিক মর্যাদার পার্টটা দেখে নেবে। ওইখানে যে ব্যতিক্রম যেই জিনিসগুলো আছে বা অ্যাডিশনাল কন্ডিশন ওইগুলো সব মিলিয়ে এগুলো এসেছে। ঠিক আছে? আমি তোমাদের খালি জাস্ট বলে দিলাম। এটা রুলসের মতো, এগুলো তোমরা রুলস অনুযায়ী দেখতে থাকবে, দেখবে পরপর সব মিলে গিয়ে তোমরা বুঝতে পেরে যাবে। তারপর বলেছে আবাসিক ও সাধারণ আবাসিক হতে হলে নিচের কোন অতিরিক্ত শর্তটি পূরণ করতে হবে? এ ও বি। ঠিক আছে? এটা তোমরা দেখে নেবে যেগুলো তোমার শর্ত আছে। পূর্ববর্তী বছরে 10টি, পূর্ববর্তী বছরে 2টো থাকতে হবে। ঠিক আছে? এগুলো নরমাল একটু ব্লার হয়ে গেছে, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে নিও সকলে। আবাসিক ও সাধারণত আবাসিক হতে হলে কোনো ব্যক্তিকে প্রথমে কি হতে হবে? বেসিক কন্ডিশন পূরণ করলে আবাসিক হতে হবে। আয়কর আইনের কোন ধারায় ভারতের আবাসিক ও সাধারণত আবাসিক হওয়ার শর্তগুলি উল্লেখ আছে? 6-6 এ ধারায়। ঠিক আছে? আবাসিক মর্যাদা নির্ধারণের জন্য কোন বক্তব্যটি সঠিক? ভারতে আসার এবং চলে যাওয়ার সময় যদি উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে ভারতে আসার দিন ও চলে যাওয়ার দিন ভারতের সময়কাল হিসাবে গণ্য করতে হবে। করের দায় নির্ভর করে নির্ধারিত আবাসিক মর্যাদার উপর। ভারতে প্রাপ্ত হয়েছে বলে বিবেচিত হয়েছে আয় কোন ধরনের আবাসিকের কাছে করযোগ্য? ঠিক আছে? এদের সবকটি সমস্ত আবাসিকের কাছে করযোগ্য। ভারতের বাইরে অর্জিত বা উদ্ভূত বেতন থেকে আয় কোন ধরনের আবাসিকের কাছে করযোগ্য? আবাসিক এবং সাধারণত আবাসিকের ক্ষেত্রে। ঠিক আছে? এরটা আছে, এখানে অ্যান্সারটা হবে এরটা। ভারতের বাইরে বিদেশি কোনো বন্ধুর কাছে 50,000 টাকা বেশি প্রাপ্য অর্থ কোন ধরনের আবাসিকের কাছে করযোগ্য? আবাসিক এবং সাধারণত আবাসিক। মিস্টার শ্রীনাথ পল 23-24 খ্রিস্টাব্দে 45 দিন ছিলেন এবং 4 বছরে পূর্ববর্তী 365 দিন, 200 দিন, 105 দিন ও 80 দিন ভারতে বসবাস করেছেন। তাহলে 2024-25 জন্য তার আবাসিক মর্যাদা কি হবে? অনাবাসিক। ঠিক আছে? মিস্টার অনির্বাণ রায় 1980 খ্রিস্টাব্দে আমেরিকায় জন্মগ্রহণ করেন এবং বাবা 1945-এ ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মিস্টার রয়ের বাবার বাবা 1922 খ্রিস্টাব্দে ঢাকায় জন্মগ্রহণ করেন। তাহলে মিস্টার রয় হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। এরকম টাইপের কোশ্চেন্স গুলো আসবে। ঠিক আছে? এগুলো তোমাদের রেফারেন্সের জন্য আমি দিচ্ছি। ঠিক আছে? সাজেশন হিসাবেও তোমরা ভাবতে পারো। মানে কি সাজেশন মানে কি এরকম টাইপের কোশ্চেন্স গুলো আসবে আবাসিক মর্যাদা থেকে। ঠিক আছে? তাই এই জন্য এটা আমি সেকেন্ড পার্টে রেখেছি, হালকা বুঝিয়ে দিয়ে করছি যাতে তোমরা সকলে বুঝতে পারো। তোমরা এই সমস্ত কোশ্চেন থেকে ফোকাস দাও আর দেখো যে কোনটা কোন সেকশনের যেগুলো আছে যেগুলো উল্লেখ করছি সেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে বলেছে কোনো ভারতীয় নাগরিক চাকরির উদ্দেশ্যে ভারত ত্যাগ করলে নিচের কোন শর্তটি পালন করলে তিনি ভারতের আবাসিক বলে গণ্য হবেন? পূর্ববর্তী বছরে তাকে অন্তত 182 দিন থাকতে হবে। কেন বলেছিলাম চাকরির ক্ষেত্রে এটা এক্সেপশন হয়েছে। ঠিক আছে? 60 এর বদলে 182টা নেওয়া যেতে পারে। একজন অনাবাসিক ভারতীয়র ভারতবর্ষে করযোগ্য একটি আয় হলো ভারতের প্রাপ্ত বা ভারতে প্রাপ্ত হয়েছে বলে বিবেচিত আয়। ঠিক আছে? তাহলে এই পার্টটা হয়ে গেল। এরপর দেখো তোমাদের আমি চার্ট হিসাবে যেগুলো এমসিকিউতে থাকে ওইগুলো দেখিয়ে দিচ্ছি, তার মধ্যে সমস্ত কিছু বলা আছে, সেগুলো তোমরা নিয়মের মতনও মনে রাখতে পারবে। ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক ওইটা। দেখো একটা ভারতের বসবাসের দিন এবং আবাসিক মর্যাদা এই হিসাবে করা আছে যে কোনো ভারতীয় নাগরিক যদি সারা বছরই ভারতে বসবাস করেন তাহলে তিনি কি হবে? আবাসিক এবং সাধারণত আবাসিক। যদি কোনো ভারতীয় নাগরিক ভারতের জাহাজ কর্মচারী হিসাবে কোনো পূর্ববর্তী বছরে ভারতের বাইরে যান এবং পূর্ববর্তী বছরে ভারতে 182 দিন বসবাস করেন তাহলে তিনি কি হবেন? আবাসিক। যদি কোনো ব্যক্তি ভারতে পূর্ববর্তী বছর 60 দিনের কম বসবাস করেন তাহলে তিনি কি হবেন? অনাবাসিক। কোনো ব্যক্তি যদি পূর্ববর্তী বছরে ভারতের প্রথম আছেন এবং ভারতে 190 দিন বসবাস করেন তিনি কি হবে? ভারতের আবাসিক কিন্তু সাধারণত আবাসিক নন। তাহলে এক্ষেত্রে বিকল্পটা হবে সঠিক এরটা। ঠিক আছে? তারপর কি বলেছে? এইটা হলো তোমাদের যে ইনসিডেন্স অফ ট্যাক্স বা কর যোগ্যতার যে ব্যাপারটা আছে
ওইটা, ঠিক আছে? তার জন্য আমি বলছিলাম না তোমাদের বুক থেকে এটা দেখে নিতে, তাহলে এইটা এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? এই পার্টটা তোমাদের মনে রাখলে অনেকটা ইজি হবে। ঠিক আছে? তাহলে এইটার অ্যান্সার হবে বি এরটা। একের সাথে হবে আমাদের ডি এরটা, মানে ভারতে অর্জিত আয় অনাবাসিকদের ক্ষেত্রে করযোগ্য। আর ২ এরটা হবে সি এরটা। ভারতের বাইরে প্রতিষ্ঠিত কোনো ব্যবসা থেকে ভারতের বাইরে অর্জিত আয় হলো যারা আবাসিক কিন্তু সাধারণ আবাসিক না তাদের ক্ষেত্রে করযোগ্য নয়। আর ৩ এরটা হবে এটা, ভারতের বাইরে প্রাপ্ত আয় থেকে ভারতের বাইরে কর প্রদান করা হয়েছে, সেই অর্থ ভারতে প্রেরণ করা হয়েছে। এটা যেকোনো আবাসিকের ক্ষেত্রে করযোগ্য নয়। এবং ৪ একটা হবে বি এরটা। ভারতের বাইরে ব্যাংকে জমা আমানতের উপর প্রাপ্ত সুদ থেকে আয় আবাসিক এবং সাধারণত আবাসিকদের ক্ষেত্রে করযোগ্য। ঠিক আছে? তাহলে এই পার্টটা তোমাদের সকলকে বলে দেওয়া হলো। ঠিক আছে? এটা তোমাদের ইনসিডেন্স অফ ট্যাক্স থেকে এবং যেটা তোমাদের আবাসিক মর্যাদা আছে এই পার্টটা থেকে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? আমাদের ফার্স্ট পার্টটা তো সাজেশন টাইপের এসে গেছিল, তো এটা সেকেন্ড পার্টটা এসে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, সকলেরই এক্সাম আসছে। এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, তাহলে সেটা আমি বলে দেবো কমেন্টে, বা যদি কিছু ভিডিওতে বলার থাকে সেটাও আমরা ভিডিও করে জানিয়ে দেবো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো। এবং যাদের কোনো প্রশ্ন আছে ইত্যাদি জানার আছে সেগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে করতে পারো, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।